সকালেই জামাতের আমির গ্রেপ্তার, বিএনপি সকল কিছু ফাঁস করে দিয়েছেন, এইদিকে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। অনেকটাই প্রকাশ্যে বাংলাদেশের দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াতের দ্বন্দ্ব। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিকে আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমি মনে করি এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, আর একটা কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আসলে স্পেসিফিক কোনটা সেটা বোঝা কষ্টকর। ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। তার মানে টের পেয়েছেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য নানা রকম কলাকৌশল চলছে। জামায়াতের আমির ডাক্তার শফিক ইস্ট ওয়েস্ট মিডিয়া, তাদের যে মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠা, সেটার অফিস পরিদর্শনে গিয়েছে শফিক রহমান। মানে এই ভদ্রলোককে দীর্ঘ একটা সময় বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের মানুষ হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক মণ্ডলী, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমি মনে করি এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, আর একটা কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আসলে স্পেসিফিক কোনটা সেটা বোঝা কষ্টকর। আমি আওয়ামী লীগেরটা পরে আসছি, জামাতেরটা কেন বলছি দেখেন। 5ই আগস্টের সরকার পতনের পর বিএনপির অনেক নেতারা বিভিন্নভাবে আপনার বলার চেষ্টা করেছেন, মানে জামাত নিয়ে এখন যখন তাদের একটা বিভাজন চলছে যে কেমনে তোমরা সুই হয়ে ঢুকে গেছো, দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলা, ভেতরে তোমরা শিবির ছিলা, সরকার পতনের পেছনে একটা বড় ধরনের ভূমিকা রাখছে। নাহিদ সার্জিসটা তো প্রকাশ্যে স্বীকারই করে। সো এই যে গোপন যুদ্ধ বা গোপনে কৌশলে অন্য দলের মধ্যে সুই হইয়া ঢুকা, তারপর ফাল হয়ে বের হওয়া, এই একটা তকমা কিন্তু পাইছে এই 24 অভ্যুত্থানে। এখান থেকে বিএনপি খুব সচেতন হয়ে গেছে। নির্বাচন তার এখন হচ্ছে না, আগামী 1-2 বছর আছে সময়, আরো লম্বাও হইতে পারে। আপনারা দেখেন নানান আলোচনা সমালোচনা চলছে। তো যদি এই সময়টাই থাকে তাহলে বিএনপির মধ্যে হয়তো অনেক যুবদলের কর্মীর বেশি শিবির ঢুকে যেতে পারে, অনেক নেতা বিষয় জামাতের লোক ঢুকে যেতে পারে। কারণ গত 15 বছর জামাতের অনেক নেতারা এরকম আত্মগোপনে ছিলেন। এরা যে জামাত করে চিন্তই না মানুষ, হঠাৎ করে সামনে আরে অমুক তুই, ভাই আমি জামাত কবে থেকে ছিলাম, অন্তরে এটা প্রকাশ করে নেই, পরিস্থিতি খারাপ ছিল। সো এখনো আসলে যে কোনটা জামাত কোনটা শিবির এটা অনেক জায়গায় বোঝার সুযোগ নাই। বিএনপি এটাই বলছিল যে ভাই তোমরা সবাই কমিটি দিয়ে সামনে আসো, তাইলে আমরা আগে চিন্না লই তোমরা কে। এখন বিএনপি কি সিদ্ধান্ত নিছে আসেন, আওয়ামী লীগেরটা সেটা বলতেছি পার্ট 2-তে। নতুন কাউকে কোনোভাবেই দলে জায়গা দেবে না বিএনপি। কেন বিএনপির হঠাৎ করে মনে হলো এখন তো দল ভারী করার সময়, ভোটার বৃদ্ধি করার সময়, জায়গায় জায়গায় কর্মী সংগ্রহের সময়, তাই না, একটা পজিটিভ অবস্থান। কিন্তু ভয়টা হচ্ছে ওই যে অনুপ্রবেশকারী, যে অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগকে ডুবাইছে। আওয়ামী লীগ বোঝে নাই, মনে করছে আমাদেরকে আর 2041-এর আগে পতন হবে। জনগণও ভাইবানি ছিল মালাকুল মৌত যতক্ষণ সামনে না আসবে ততক্ষণ আওয়ামী লীগের পতন ঘটানো অসম্ভব। এটা এক ধরনের সেন্স সবাই আল্লাহর কাছে বিচার দিয়ে দিছিল, তাই না? এই জায়গাটা থেকে এটা মনে হয়েছে। তো এখন এই যে অনুপ্রবেশকারীরা যারা আছে তারা ঢুইকা টেকনিক্যালি গোপনে নীরবে নিভৃতে সরকারের পতনের জন্য ম্যাটিকুলাসলি প্ল্যান করছে, সফল হয়েছে। এখন 2 বছরে বিএনপির আবার 12টা বাজবে না তো? কেউ কেউ বলছেন ছাত্রলীগের সময় যত হেলমেট বাহিনী ছিল এদের মধ্যে কয়জন অরিজিনাল ছিল, নাকি এটা কোনো অনুপ্রবেশকারীরা ঘটাইছে? ছাত্রলীগ এবার সুযোগ পাইছে, ইয়েস দেখো আমরা আমাদের মধ্যে এরা হেলমেট বাহিনী, হাতুড়া বাহিনী, এরা এগুলা কইরা আমাদেরকে বদনাম করছে, অরিজিনাল ছাত্রলীগ তো খুঁজে পাওয়া যায় নাই। তো তুমি কি করছো সাদ্দাম? আমি খালি ইন্টারভিউ দিছি, বিভিন্ন জায়গায় বক্তব্য দিছি, কমিটি বানাইছি, টাকা পয়সা যে যা দিছে নিছি, হ্যাঁ ব্যবসা তো আসে, পাশ করার পরে বিসিএস দেওয়ার দরকার নাই, ক্ষমতায় ছিলাম, এখন আবার ছাত্রদল সভাপতির ওই দিন দীপ্তি চৌধুরী কি জানি প্রশ্ন করছে, এগুলো চলে রাজনীতিতে, এগুলো চলে। যাই হোক, এখন বিএনপির যে সিদ্ধান্ত, অরাজনৈতিক ব্যক্তি কিংবা অন্য কোনো দলের কাউকে বিএনপিতে যোগদান করানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শব্দটা খেয়াল করছেন, অরাজনৈতিক ব্যক্তি, অন্য কোনো দলের। এখন জামাতের তারা তো দম যাওয়ার আগে বিএনপিতে যোগ দিবে না সরাসরি, এখন কারা দিবে? আওয়ামী লীগ। এখানে বলছে আওয়ামী লীগের আলোচনাটা পরে করি। বাংলাদেশের অনেক জায়গায় দল বদল শুরু হয়েছে। ওই যে একজন আওয়ামী লীগের নেতা দেখছিলাম, তিনি মুজিব কোট টুরাইয়া তিনি প্রমাণ করতে চাইছেন তিনি মুজিবের কতটা ঘৃণা করেন। কেন দরকার হলো এই ঘৃণার দৃশ্য? কারণ এখন আওয়ামী লীগের 2-4-10 বছর ক্ষমতায় আসবে না, এইটা ওনার বিশ্বাস হয়েছে, আসবে না, এটাও স্বাভাবিক। তো চিন্তা করছে আগামী দিন সময়টা আছে, কি করবো, বিএনপি সাজি। তো এরকম অনেক জায়গায় কিন্তু হচ্ছে, আওয়ামী লীগ থেকে তারা পদত্যাগ করতেছেন, দুধ দিয়ে গোসল করতেছেন। এই দৃশ্য আমরা 5ই আগস্ট আগে দেখছি কি বিএনপি নেতাকর্মীদের মধ্যে, যে বিভিন্ন জায়গায় দলে দলে আইসা তারা আওয়ামী লীগে যোগ দিছে। অন্য দল বলতে যেটা বোঝানো হয়েছে জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ। এখান থেকে অনেকেই বিএনপির সাথে কানেক্ট হতে চাইবে, এটা খুবই স্বাভাবিক, এলাকা ভিত্তিকভাবে বিভিন্ন কমিটি টমিটিতে নাম নেওয়ার। আর অরাজনৈতিক ব্যক্তিদেরকে কেন চাচ্ছে না? অরাজনৈতিক ব্যক্তিদেরকে এই কারণে চাচ্ছে না যে ব্যক্তিটা রাজনীতি করে না, তারা আইডেন্টিফাই করা কষ্টকর। কারণ জামাতের নেতাগুলো এই মুহূর্তে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, জনমত তৈরিতে কাজে লাগাচ্ছে। যেমন ধরেন আপনি একটা চা দোকানে বসছেন, রাজনীতির আলোচনা হচ্ছে,
তো সেইখানে একজন মানুষ এমনি তার ওনার রাজনীতির ইন্টারেস্ট ওনারা দেখা যায় না, গত 10-15 বছর ধরে উনি আসলে এই এলাকায় হয়তো থাকে। তো আলোচনার মধ্যে না ভাই অনেক হয়েছে, আওয়ামী লীগ বিএনপি জামাতটাই মনে ভালো, এই যে একটা জনমত তৈরি করা, এগুলো কিন্তু নানান জায়গায় নানান ধরনের মেটিকুলাস প্ল্যান অনুযায়ী কাজ হয়। তো সেই কারণে বিএনপি বলতেছে যে অরাজনৈতিক ব্যক্তি যাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি নাই এদেরকে দলে ঢুকাবে না। নর্মালি এরা তো প্রথমে ঢুকানোর কথা না, সন্দেহ কোথায়, ওই যে কে যে কার, আমি কার, সে কার, কে কাহার, কে যে কার বুঝি না, এই জায়গা থেকে বিএনপির মধ্যে ভয় ঢুকছে যে না ভাই আমাদের আপাতত যে কর্মী টর্মী আছে এগুলাই চলবে, নির্বাচনের সময় অরাজনৈতিক ব্যক্তিরা আমাদের ভোট দিলে চলবে। আর আওয়ামী লীগের বিষয় তো বোঝাই যাচ্ছে যেন আওয়ামী লীগ বিএনপির ক্ষতি করতে না পারে। এখন এই দুইটা দলের ডরেই কিন্তু এই কাজটা, যেন নির্বাচনের আগে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কারণ এইবার যদি ক্ষমতায় যাওয়ার রাস্তাটা থেকে সইরা যায় দেরি আছে। রাজনীতিতে এখন সন্দেহ আর অবিশ্বাস দিনকে দিন বাড়ছে, এটা কিন্তু কমছে না। রাজনীতিবিদদের কথাবার্তায় কিন্তু সেটা প্রমাণ হচ্ছে। কেন এই পরিস্থিতি মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে? এটা তো মানে পতিত হাসিনা সরকারের জন্য খুব মানে একটা খুশির খবর। তারা হয়তো মনে মনে হাসছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে যে এখনই হয়তো সুযোগ, তারা সংগঠিত হবে এবং এখন যদি তারা তাদের শক্তি প্রদর্শন করতে পারে, কূটকৌশল তারা যদি চালতে পারেন, তাহলে হয়তো আরো ফাটল ধরবে হাসিনা বিরোধীদের ভেতরে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটাই ধরুন, তার বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। তার মানে টের পেয়েছেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য নানা রকম কলাকৌশল চলছে, সেই জন্যই এটাকে অসুস্থ প্রতিযোগিতা হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। কি বলছেন তার মুখ দিয়ে শুনি। ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য। এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি সুস্থ ব্যাপার না, এটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। বৃহস্পতিবার দুপুরে গুলশানের বিএনপির কার্যালয়ে রাজবন্দির জবানবন্দির শীর্ষক একটা বইয়ের বড় উন্মোচনে তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানে তিনি বলছেন, আর এই ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন তুমি সেটেল করতে পারবা, স্থিতিশীলতা আসবে। তার জন্যই আমরা বারবার বলি সংস্কার তো আমরাই শুরু করেছি রে ভাই। এটা ঠিক, 31 দফার সংস্কার কিন্তু বিএনপি প্রথম শুরু করেছে। এখন মানে অনেকেই খোঁচা দিচ্ছে যে বিএনপি সংস্কার মানে না, তারা শুধু নির্বাচন চায়, নির্বাচন আসলে তারা যেহেতু ক্ষমতায় আসতে পারবে সেই আশায় তারা শুধু নির্বাচন করছে। কিন্তু সংস্কারের কথা কিন্তু তারাও বলেছে এবং খুব কঠিন সংস্কার। যেমন কয়েকটি বিষয় আমার নিজেই সন্দেহ হয়, যেমন দ্বিকক্ষের পার্লামেন্ট, এটা খুব টাফ ব্যাপার, এটা বলা যতটা সহজ এটা বাস্তবায়ন করা খুব কঠিন। তারপরে মানে প্রেসিডেন্টকে আরো ক্ষমতায়িত করা, ক্ষমতার ভারসাম্য না, এটাও অনেক টাফ ব্যাপার। তারপরে প্রধানমন্ত্রী দুবারের, এটা না হয় মানলাম, আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলি মৌলিক পরিবর্তন, এটা রাজনৈতিক দলগুলো তাদেরই করা উচিত। কিন্তু করতে পারাটা যতই বলা হোক না কেন, যখন কি বর্তমান বিদ্যমান ব্যবস্থায় একটা নির্বাচন হয়ে যাবে, তখন পার্লামেন্টে যারা আসবে তারা কতখানি দলের ইনস্ট্রাকশনের বাইরে যে তারা এই 31 দফা দাবি আদায়ের জন্য দলকে পেশা দিতে পারবে, এটা যথেষ্ট সন্দেহ আছে। তারপরও সংস্কারের বিষয়টা তো বিএনপি বলছে, এমন না যে বলেনি তা না, কিন্তু তাদেরকেই শুনতে হচ্ছে যে না, তারা সংস্কার চায় না, নির্বাচন চায় শুধু। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি ও 19 দফা কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন ইটসেলফ সংস্কারের মূল কথা। 19 দফা কর্মসূচি ছিল আমাদের সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। আমরা এই জিনিসগুলি কেউ বলি না, আমাদের বুদ্ধিজীবীরা এই জিনিসগুলো সামনে আনবে না, কারণ এ দেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক তাদের অনেকের তারা অর্জন করতে পারেনি। যাক, সংস্কার নিয়ে বিভক্তি সৃষ্টির অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি জানি না, কিছু মানুষ একেবারেই যেন ডেসপারেট হয়ে গেছে যে তারা দেশকে ভাগ করবেন, আবার জনগণকে বিভক্ত করবেন, বিভিন্ন রকম বিভক্তিমূলক কথা বলছেন, বিভিন্ন রকম উস্কানি দিচ্ছেন, যেমন জামাতের কথা, যে একমাত্র সেনাবাহিনী এবং জামাত হচ্ছে দেশপ্রেমিক। এটা বিএনপির হাতে খুব ঘা লেগেছে এবং এটা তারা খুব অসন্তুষ্ট হয়েছে। স্বাভাবিক, মানে সেনাবাহিনীর সাথে রাজনৈতিক দলের মেলানোটা বিএনপি পছন্দ করেনি, এই জন্য বিএনপির অনেক নেতা এই বক্তব্যের সমালোচনা করেছে। তিনি বলছেন যে রাজনৈতিক নেতা কর্মী যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না। দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। এই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে আমরা কখনো বৈধতা দিতে পারবো না। সেসব নিয়ে আমরা বিতর্ক যেতে চাই না। আমরা আহ্বান জানাবো দেশের গণতন্ত্রপ্রেমী মানুষদের, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হতে থাকবেন না। এই কথাগুলি কেন আসে? তখনই আসে যখন সত্যিকার অর্থেই বিভাজনের সুর স্পষ্ট হয়। তাহলে সেরকম কি বিভাজনের সুর স্পষ্ট হয়ে গেল, যার কারণে উদ্বিগ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সংস্কারের চেয়ে ঐক্যের কথা বেশি বলছেন? দর্শক, প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন। বসুন্ধরা গ্রুপ তার টাকার জাদু দেখাতে শুরু করেছে। টাকার একটা জাদু আছে আসলে। বিগত শেখ হাসিনা সরকারের সময়ে শেখ হাসিনাকে কিভাবে চাটতেন বসুন্ধরা গ্রুপের প্রধান, আমাদের মনে হয় মনে থাকার কথা একটা ভিডিও খুবই ছড়িয়ে পড়েছিল। সেখানে দেখা গেছে মানে শেখ হাসিনা তার কাছে
শিল্পীদের মতো কিছু একটা, এবং তার জন্য সবকিছু করতে পারে। অবশ্য আরো এরকম ব্যবসায়ী নিশ্চিতভাবেই আছেন। গতকাল থেকে আবার এই আলোচনা শুরু হয়েছে, কারণ এক সময়কার বলছি, কারণ গতকালের পর উনি ওনার বিরাট অর্জন সারা জীবনে যেটা ছিল তার বড় অংশই হারিয়েছেন। জনাব শফিক রেহমান গিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে, এবং সেখানে ভীষণ প্রশংসা করেছেন বক্তৃতায় জনাব আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের মালিককে। এই প্রসঙ্গে একটু বলবো, আমরা সাথে সাথে ভুলে যাই, কারণ এই ডামাডোলটা অনেক বড়। সেই প্রোগ্রাম নিয়ে শিবিরের সেক্রেটারি কথা বলেছেন, এবং অভ্যুত্থানের পর আমাদের নিশ্চয়ই মনে আছে, বা মনে না থাকলে স্মরণ করিয়ে দিতে চাই, জামায়াতের আমির ডাক্তার শফিক ইস্ট ওয়েস্ট মিডিয়া, তাদের যে মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান, সেটার অফিস পরিদর্শনে গিয়েছিলেন। এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতে জনাব শফিক রেহমান, এই ভদ্রলোককে দীর্ঘ একটা সময় বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের মানুষ হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি প্রথম তার যে জায়জাদিন সাপ্তাহিকটা ছিল, সেই সাপ্তাহিকটার মাধ্যমে তিনি কাজ করেছেন। পরবর্তীতে নানা ফর্মে নানা রকম ভাবে তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একজন গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট হিসাবে, গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে কাজ করে গেছেন। সেই শফিক রেহমান কালের কণ্ঠে গেলেন এবং ভূয়সী প্রশংসা করলেন জনাব সোবহানকে, কেক খাইয়ে দিলেন। আপনার বক্তৃতা আমি শুনেছি, বক্তৃতায় তিনি এত প্রশংসা, এত বড় গ্রুপ, এত ভালো কিছু, এবং একটা জায়গায় ভেরি ইন্টারেস্টিং, তিনি একটু খোঁচা দিয়েছেন ভারত বয়কটকে। তিনি ভারত বয়কট পছন্দ করেন না, সমর্থন করেন না, কিন্তু ভারতকে বিট করতে এবং জনাব সোবহানের মতো বসুন্ধরা গ্রুপের মালিকের মতো শিল্পপতিরা সেই কাজটা করবেন বলে তিনি বলছেন। একটু কথাই বাকি রেখেছিলেন, সেটা হলো মালিকের ছেলের যে সমালোচনা আছে একটা হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা নিয়ে। এটা প্রমাণিত হয়নি, আমি আগেও বলেছি, এটা নিয়ে আলাদা করে ভিডিও করেছিলাম। সেটা হলো কোনোভাবেই আসলে এই সম্পৃক্ততা নিয়ে আলাপ হতে পারে, কিন্তু কেউ একজনের নাম উঠলে তিনি অপরাধী হয়ে গেছেন তা না। আমাদের অভিযোগটা ছিল এই জায়গায় যে তার নাম যখন আসে, তার সাথে পুলিশ একবারের জন্য কথাও বলেনি, যেটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয়। এগুলোই ভুল, এগুলোই অন্যায়। আইনের চোখে অনেকেই বেশি সমান হতে পারেন না। তিনি সেই জিজ্ঞাসাবাদ হতে পারতো, ইনভেস্টিগেশনে তিনি চার্জশিটে তার নাম নাও থাকতে পারতো, বা চার্জশিটে তার নাম আছে, পরে বিচারে তিনি নিরপরাধ প্রমাণিত হতে পারতেন। কিন্তু একটা জুডিশিয়াল প্রসেস আছে। বাংলাদেশ সে সময়ও টাকার বিরাট সক্ষমতা আসলে দেখেছিল। এখন উনি তাকেও দুর্নামের শিকার, কুৎসার শিকার বলেননি, এটুকু হয়তো বাকি ছিল। যাই হোক, একই অনুষ্ঠান নিয়ে, মানে তাদের বর্ষপূর্তি নিয়ে, জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার পাশে ছিল কালের কণ্ঠ শিবির সেক্রেটারি, এরকম একটা ভিডিও করেছেন, ভিডিও দিয়েছেন, এবং ভিডিওটা আপলোডেড হয়েছে কালের কণ্ঠের পাতায়। আমরা বুঝতে পারছি, আমি তাহলে আগের অংশটা যোগ করি, তাহলে জামাত শিবিরেরও ইনভলভমেন্টটা এখানে বোঝা যাবে। এটা হচ্ছে 20 অগস্ট 2024, ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন পরিদর্শনে জামায়াত আমির। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন পরিদর্শন করেছেন জামায়াত ইসলামীর ডাক্তার শফিকুর রহমান। সকাল 10:30 পরিদর্শনে যান তিনি। এ সময় সেখানে উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তিনি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং এই ঘটনার নিন্দা জ্ঞাপন করেন। সম্প্রতি একটি মহল দেশকে অস্থিতিশীল এবং গণ আন্দোলনের সফলতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাপুরুষোচিত হামলা করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। হামলাকারীদের গ্রেফতার এবং আইনের আওতায় আনার কথা বলেন। আমি সম্ভবত সবচেয়ে প্রথম মানুষের একজন যিনি প্রথমে, মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ বা তাদের সাথে অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠানের উপরে হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলাম। সুতরাং বসুন্ধরার উপরে হামলা হয়েছে, এটা আমি কোনোভাবেই গ্রহণ করি না। এটার সাথে দায়ী যারা আছেন তাদের বিচার এবং তাদের সবকিছু করা দরকার। কিন্তু জামায়াতের আমির যখন গেছেন, এই যাওয়াটাকে আমি একটা বার্তা বলে মনে করি। উনি সব জায়গায় যেখানে ভাঙচুর হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠান, সেখানে গেছেন, যান নাই, উনি এখানে গেছেন। আমরা ধরে নিতে পারি যে বসুন্ধরা গ্রুপের সাথে মিডিয়ার ক্ষেত্রে জামায়াতের কোনো না কোনো ধরনের কোনো আলোচনা বা আন্ডারস্ট্যান্ডিং আছে। কারণ যখন শিবিরের জেনারেল সেক্রেটারি, উনি হেজিপেজি পজিশন, জেনারেল সেক্রেটারি বলছেন গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে ছিল কালের কণ্ঠ, বা একটা পত্রিকা হিসেবে 2-4টা নিউজ দেওয়া যদি তাদের অতীত পাপ সরিয়ে তাদের প্রশংসার পরিস্থিতি তৈরি করে, এর মধ্যে কিন্তু একটা পরিকল্পনা আছে। সো জামায়াতের আমিরের ওই যাওয়াটাকে আমি একটা সিরিয়াস এন্ডোর্সমেন্ট মনে করি, এবং তার সাথে এখন শিবিরের সেক্রেটারিকে যদি একত্র করি, তাহলে এটা খুব স্পষ্ট জামায়াত এবং শিবির এই বসুন্ধরা গ্রুপের সাথে অ্যাফিলিয়েটেড হচ্ছে। যে বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, বসুন্ধরা গ্রুপের মালিকের মানুষ পীর ফকিরকেও এইভাবে তোয়াজ করে না, এভাবে প্রশংসা করে বা চাটে না, সেই ভদ্রলোকদের সাথে তাদের এখন দহরম মহরম। আমরা এটা বুঝতে পারি, যারা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক বেশি টাফ ছিলেন, তাদের তো কিছু নৈতিক দুর্বলতা তৈরি হয়েছে। তো তাদেরকে চাপ দিয়ে আসলে বেনিফিট নেওয়া সম্ভবত খুব কঠিন, বা তারা স্বতঃপ্রণোদিত হয়ে, তারা স্বতঃস্ফূর্তভাবেই হয়তো এই কাজটা করার সম্ভাবনা আছে, সেটা তারা করে থাকতে পারেন। তাদের যে মিডিয়া গ্রুপগুলো আছে সেগুলো চলুক, তাদের মতো করে চলুক, সেখানে কেউ যা, কিন্তু এই যে প্রশংসা, এই যে তাদেরকে এন্ডোর্স করা, এই জিনিসগুলো ভয়াবহ, এবং প্রশংসার সার্টিফিকেট দেয়া, এই জিনিসগুলোকে আমরা কোনোভাবেই আসলে গ্রহণ করি না। কবি সুমনের একটা গান আছে ছুটি.com, ওই গানের একটা লাইন এরকম, টাকাটাই শেষ কথা, বাকি সব বাতুলতা। টাকা কথা রাখে, সারা পৃথিবীতেই টাকা কথা রাখে, কিন্তু আমাদের সমাজে একটু বেশিই রাখে। পৃথিবীতে সবকিছুই টাকা চাইলে কিনতে পারে না। খানিকটা বাংলা সিনেমার নায়ক যখন তার নায়িকার বাবা চৌধুরী সাহেবকে টাকা পয়সার বিরুদ্ধে বলতে চায় সবকিছু কেনা যায় না, সারা পৃথিবীতে বাস্তবে সেই অবস্থা বিরাজ করে। কিন্তু বাংলাদেশে শফিক রেহমানরা বিক্রি হয়ে যান। 90 বছর বয়স তার, আমি তার ওই বক্তৃতাতেই শুনলাম, তিনি বলছেন এই বয়সেও এসে তার অনেক প্রয়োজন, তার কোনো ডিল, হিসেব নিকাশ, বেনিফিট আছে, এবং একটা পার্টি যেটা বাংলাদেশে খুবই সততা এবং
নিয়মতান্ত্রিকতা এবং যে দলটার নামের সাথে ইসলামী শব্দটা আছে, তারাও বসুন্ধরার সাথে কোলাবোরেট করে। আমাদের বাংলাদেশকে পাল্টাতে আসলেই হবে, খুব দ্রুত না হোক, খুব অদূর ভবিষ্যতে যাতে বাংলাদেশ পাল্টে, বাংলাদেশে টাকা যেন সব ক্ষেত্রে কথা রাখে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের অবস্থা কি, বর্তমান রাজনৈতিক পরিবেশ কি, তাছাড়াও জামাত আমিরকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন। দর্শক মণ্ডলী, জামাত আমিরকে নিয়ে আপনাদের মনের প্রশ্ন কি, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।